হেমেন্দু যদি কোথাও সমস্যা থাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তো এবার আমি যে গল্পগুলো করলাম না, যে এলোমেলো কথাগুলো বললাম, সেই কথাগুলো সংস্কৃতের ব্যাকরণের ভাষায় অল্প কথার মধ্যে শেষ করে দিয়েছে। ওরা বলেছে যে প্রথম সূত্র কর্ণ কারকের সূত্র কি, যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা বলতে পারি যে সাধক তমং করণম। অর্থাৎ এই যে এরা যে আছে, এই কাজটা করার জন্য যারা যারা আছে সবাই এরা সাধক, কিন্তু সব থেকে তম, যেমন হলো বৃহৎ, বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম। আমি বললাম যে গাছটা হলো, আমি বললাম যে গাছটা হলো বৃহৎ, বৃহৎ মানে অনেক বড়। এবার দুটো গাছ, তার মধ্যে বললাম বাঁদিকের যে গাছটি আছে সেটা হলো বৃহত্তর, এই গাছের থেকে ওটা বৃহত্তর, মানে গুড, তারপর বেটার। এবার আমি আরেকটা গাছকে বললাম এই গাছটি পুরো ফরেস্টের মধ্যে বৃহত্তম, তখন তম শব্দ লাগানো হয়, সব থেকে বড়। তা বলছে এই যে সাধক আছে এরা প্রত্যেকেই সাধক, আর এটা সাধক তমং মানে সব থেকে বেশি যে উপকারক বা সাহায্য করছে সে হলো আমার করণকারক। সূত্রের নাম কি? সাধক তমং করণম, সাধক তমং করণম। তার মানে আজকে করণকারক করছি। করণকারক কাকে বলে তার একটাই সূত্র, চার পাঁচটা নেই। কর্মকারকে আমরা চারটা পাঁচটা সূত্র দেখেছিলাম, কর্তৃকারকেও তিন চারটা সূত্র দেখেছি, কিন্তু করণকারকের সব থেকে সোজা আছে, একটাই সূত্র আছে, নাম কি? সাধক তমম করণম। যার অর্থ কি? যেটা দিয়ে করা হয়, যেটা সাহায্যে করা হয় তার নাম হলো করণকারক, তাকে করণকারক বলা হয়। তো আমাকে তো লিখতে দিবে না যে করণকারক কাকে বলে লেখো, আমাকে করণকারক করে দিবে, বুঝতে হবে। তাই বোঝানোর জন্য এত কথাগুলো বলছি, খালি বুঝতে পারার জন্য, এটা লিখতে হবে না। বোঝা গেল যে করণকারক কাকে বলে, এটা লিখতে হবে। তাহলে করণকারক যে সব থেকে বেশি সাহায্য করে, যে উপকারক সে হলো করণকারক, তাকে কি বলা হয়? সাধক তমম করণম। তাহলে করণকারকের সূত্র যদি কেউ জিজ্ঞাসা করে কি বলবে তুমি? বলে করণকারকের সূত্র বলো, কি বলবে? কর্তা যেটা সব থেকে বেশি করে সেটাই হচ্ছে কর্ণকারক। স্যার কর্তা মানে যেটা জিনিসের দ্বারা বা দিয়া করছে সেটা হচ্ছে আমাদের করণ কারক। বাবুরে একটু বোঝ। আমি বলছি যে করণকারক কাকে বলে, ওটা তো আছে, ওটা কার? ওটা এই সারের এলোমেলো কথা, এলোমেলো কথাগুলোর গুরুত্ব আছে। কিন্তু যদি বইয়ের ভাষায় উত্তর দিতে হয় তাহলে একটা দুটো শব্দতে শেষ। করণকারক কাকে বলে? বলে সাধক তমং করণম। কি বলবে? মানে সূত্রটা বলবো। কি বলবে? সাধক তমং কর্ণ। করণম। মানে কি? যদি জিজ্ঞাসা করে তাহলে মানে কি এটা? মানে কে বলছে যে সাধক তম, সব থেকে বড় যে সাধক সে হলো করণ। কোন ব্যাপারে? ক্রিয়া করতে গিয়ে সব থেকে বড় যে সাধক আছে। সাধক মানে কি? সাধক মানে যে সাহায্যকারী, উপকারক, যে সব থেকে বেশি যে উপকারক সে হলো করণকারক। বোঝা গেল? বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে করণকারক আমাদের এখানে শেষ। করণকারক। যদি কর্তৃকারক কাকে বলে তোমাদের জিজ্ঞাসা করে কি বলবে বলো তো? কর্তৃকারক কাকে বলে? চেষ্টা করো। স্যার বলবো, বলো বলো। কর্তা স্বাধীনভাবে যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমাদের কর্তৃকারক বলে। একদম ভেরি গুড। জিৎ কি আগামী দিনে সংস্কৃতের টিচার নাকি? না স্যার। আচ্ছা, হতে হবে তো, চেষ্টা করে যাও, আমি আছি সাথে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো বলছে যে কাজটা করে আর যে স্বাধীনভাবে করে সে কর্তৃকারক। তবে এটা আমরা এক কথায় বলে দিতে পারি, আমরা তো স্বতন্ত্র কর্তা। কর্তৃকারকের সূত্রই হলো স্বতন্ত্র কর্তা, এটা কর্তৃকারকের সূত্র। যদি বলে কর্মকারকের সূত্র কি বা কর্মকারক কাকে বলে,
কর্তুর ঈপ্সিত তমম কর্ম। প্রথমে কি রয়েছে যে কর্তার সব থেকে ঈপ্সিত যেটা আছে, আকাঙ্ক্ষিত যে বস্তুটা আছে তার নাম হলো কর্ম। তেমনি কর্ণ কারক কাকে বলে? বলে কর্ম সাধকতমম করণম। অর্থাৎ সেই কাজটা করতে গিয়ে যে সব থেকে বেশি উপকার করছে সে হলো কর্ণ। যেমন হলো এখানে সবাই উপকারক আছে, কিন্তু এর দ্বারাই কাজটা হচ্ছে। বাংলায় বুঝতে গেলে এই যে দ্বারা যুক্ত বা সাহায্য যে করছে, যেটা দিয়ে করা হচ্ছে সেটাকে বলা হয় কর্ণকারক। হলো? এবার কর্ণকারক হয়ে গেল। কর্ণকারক যখন হলো তাহলে কর্ণকারক দিয়ে আমি কি করব? প্রত্যেকটা কারক তো ঠিক আছে, কারক হয়ে যায়, তারপরে আমি কি করব? কারক হয়ে গেলে তারপরের কাজ কি? বিভক্তিতে ফেলা। এই কারকটা তো হলো, কারকের পরের কাজ কি? বিভক্তিতে ফেলা। তাহলে তোমরা তো জানোই যে কর্ণকারক হলে কোন বিভক্তি হবে, বলো দেখি একটু। তৃতীয়া। তৃতীয়া বিভক্তি হবে। কর্ণকারক হলে তৃতীয়া বিভক্তি হবে। তবে সেটা তো দলিল লাগবে ভাই, মুখে বললে হবে না, সেটা তো লেখা লাগবে না। কোথাও ব্যাকরণে কোথাও কি বলা আছে? বলছে হ্যাঁ, ব্যাকরণে বলা আছে। কোথায় বলা আছে? আগে কর্ণকারকের কিছু উদাহরণ দেখে নিন। সংস্কৃতে কি আছে? যেমন প্রথম উদাহরণ আছে বালকঃ হস্তেনা খাদাতি। এরকম এটা নিচে আন্ডারলাইন করা দেওয়া থাকবে, তোমাকে বলবে এটা কারক বিভক্তি করো। বালক হাত দিয়ে খাচ্ছে, তাহলে হাত হলো কর্ণকারক। তো আমি উত্তরটা কি লিখব? উত্তরটা লিখব সাধকতমম করণম। সূত্র অনুসারে করণ কারকে, এবার করণ কারক হলে কোন বিভক্তি হবে? তখন লিখতে হবে করণ কারকে তৃতীয়া বিভক্তি। অর্থাৎ পুরো উত্তরটা এরকম হবে সাধকতমম করণম। সূত্র অনুসারে করণ কারকে, করণ কারক হয়ে গেল সাধকতম। এই সূত্রতে করণ কারক বোঝা যায়, তাই বলছি সাধকতমম করণম। সূত্র অনুসারে করণ কারক, এটা করণ কারক হলো করণ কারকে কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। এটা লিখতে হবে। এবার বলছে বালকঃ চক্ষুষা পশ্যতি। চোখ দিয়ে দেখে। তাহলে এখানে এটা যদি নিচে দাগ দেওয়া থাকে আমি কি বলবো? তাহলে কি বলবো? এটা উত্তর কি হবে? বলো। স্যার বলবো? জিৎ তো বলছে, বাদ বাকি যারা আছে সবাই বলে না কেন? না বললে শিখবে কিভাবে? ওটা সাধকতম করম চক্ষু। সাধকতমম করণ, হ্যাঁ, সূত্র অনুসারে অনুসারে চক্ষু তৃতীয় বিভক্তি। চক্ষু, চক্ষু পটটি করণ কারকের তৃতীয়া বিভক্তি, এমন করে বলা যেতে পারে, বা ডাইরেক্ট বলা যেতে পারে করণ কারকের তৃতীয়া বিভক্তি। বুঝা গেল? স্যার। ঠিক আছে। বালিকা লেখন ইয়া লিখতি। বালিকা লেখনি, লেখনি মানে কলম, কলম দিয়ে লেখে। তাহলে লেখনিটা কি হবে? লেখনিটা কি হবে? সাধকতমম করণম। সূত্র অনুসারে করণ কারকে তৃতীয়া বিভক্তি। বুঝতে পারলাম? এবার আমি যতবার বলছি যে তৃতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, তো কোথাও সূত্র দেখলাম না আমরা যে তৃতীয়া বিভক্তি হবে। এটা কে বললো? বলছে সূত্রে বলা আছে। আসলে আমি না ফালতু কথা বলি মাঝে মধ্যে, কিন্তু অতটা বলি না। যা বলি সূত্র ধরেই বলি। বলছি এখানে সূত্র আছে। কি সূত্র? মানে করণ কারক তৃতীয়া বিভক্তি হবে, এটা কে বললো? এটা একটা সূত্র বলে দিয়েছে। কে বলেছে? সূত্রটার নাম হলো কর্তৃকরণায়ঃ তৃতীয়া। কর্তৃকরণায়ঃ তৃতীয়া মানে কর্তা এবং করণ তৃতীয়া বিভক্তি হবে। তবে কোন কর্তা? এটা প্রথমে বিভক্তি যখন পড়েছিলাম তখন পড়েছিলাম, কর্তৃকারক পড়েছিলাম তখন পড়েছিলাম। কোনটা? বলছে ভাববাচ্যে বা কর্মবাচ্যের কর্তা। যেমন রবীন্দ্রনাথের দ্বারা গীতাঞ্জলি লেখা হয়েছিল, এরকম বাক্য পড়িয়েছিলাম আমি তোমাদের। রবীন্দ্রনাথের দ্বারা, এমন দ্বারা যুক্ত যখন কর্তা থাকবে তখন সেই কর্তা তৃতীয়া বিভক্তি হবে। তার মানে কর্তা তৃতীয়া বিভক্তি হবে। আবার বলছে করণ যে আছে সেও তৃতীয়া বিভক্তি হবে। সূত্রের নাম কি? কর্তৃকরণায়ঃ তৃতীয়া। নিজে নিজে বলতে থাকো, কর্তৃকরণায়ঃ তৃতীয়া। তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা হলো করণ কারক কাকে বলে। করণ কারক কাকে বলে? করণ কারক হলো সাধকতমং করণম। এটা সূত্র। বলছে করণ কারক তো হয়ে গেল, এবার করণ কারককে কি করব? করণ কারককে তৃতীয়া বিভক্তি করব। কোন সূত্র দ্বারা? কর্তৃকরণায়ঃ তৃতীয়া। এই সূত্রের দ্বারা আমরা করণ কারককে তৃতীয়া বিভক্তি করব। বুঝা গেল? বুঝতে পারলাম?
হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কর্ণকারকের তৃতীয়া বিভক্তি হবে, এতটুকু পর্যন্ত হয়ে গেল। এখন কর্ণকারক তো শেষ, কর্ণকারক শেষ, এখন আমরা তৃতীয়া বিভক্তি শুরু করব। তৃতীয়া বিভক্তির প্রথম সূত্র ছিল কর্তৃ কারণে হয় তৃতীয়া। দ্বিতীয় সূত্র আছে, সেটা একটা পথ দেখতে পাচ্ছো, সময় ও পথ নিয়ে। সেই সূত্রটা হলো সময় ও পথ নিয়ে। সময় আর পথ নিয়ে কেমন আছে বলছে, সময় আর পথকে পরিমাপ করতে হবে, পরিমাপ করতে হবে, মানে সেই সময়টা কত আর পথটা কত। আচ্ছা, পথকে যদি মাপতে হয় তুমি কি কি দিয়ে মাপবে, কি কি শব্দ? কিলোমিটার দিয়ে। কিলোমিটার দিয়ে মাপবে, বা ভেরি গুড। তারপর আর মাইল দিয়ে, আর ক্রোশ দিয়ে, তাই না? 1 ক্রোশ 2 ক্রোশ, 1 মাইল 2 মাইল, কিলোমিটার, এরকম তো। মিটার, যেমন 500 মিটার দৌড় হবে, তাহলে 500 মিটার এরিয়াটা আছে, ওটা মাপছি আমরা 500 মিটার। 100 মিটার দৌড় হবে, 400 মিটার পথ দৌড়তে হবে। এমন সময়, সময়কে যদি মাপতে হয় কি কি দিয়ে মাপবে? সময়কে দিয়ে মাপো, সময়টা কত? টাইম। সময়কে বলবে, সময়কে টাইম বলবে না, সময়কে আমি কতক্ষণ টাইম। আমি কতক্ষণ ক্লাস করাই। হ্যাঁ, ওটাই তো বলছি। বলো, কতক্ষণ ক্লাস করাই আমি? আছে না, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটার মধ্যে এটা করতে হবে। করতে হবে। আমি কতক্ষণ ক্লাস করাই ওটা বলো। 1 ঘন্টা। 1 ঘন্টা। তার মানে ঘন্টাটা হলো সময় মাপার, সময়টাকে মাপার পরিমাপ করা হয় যেই কথাটা দিয়ে, সেটা হলো ঘন্টা। মিনিট, সেকেন্ড, মাস, দিন। স্যার কতদিন ধরে ক্লাস করাচ্ছে? 1 মাস ধরে। স্যার কতদিন ধরে পড়াচ্ছে? 1 বছর ধরে পড়াচ্ছে। তাহলে মাস, বছর, দিন, তারপরে সেকেন্ড, ঘন্টা, মিনিট, এগুলো হলো সময়কে পরিমাপ করার। আবার 1 মাইল 2 মাইল, 1 ক্রোশ, কিলোমিটার, এগুলো হলো পথকে পরিমাপ করার। তোমাদের মাইকটা বন্ধ করে দাও, শব্দ হচ্ছে। মাইকটা বন্ধ করে দাও, শব্দ হচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার শুনতে পাচ্ছেন? আমি শুনতে স্যার পাচ্ছি। বলছিলাম যে কর্মকারকের তো, স্যার কর্মকারকের এমন আরেকটা রুল ছিল যে কালার্ধ নরতন্ত্র সংযোগে। হ্যাঁ, ওটা কালার্ধ, এটা আমরা ওরকমই একটা সূত্র পড়বো। এটা সূত্রের নাম দেখো নিচে লেখা আছে, অপবর্গে তৃতীয়া। ঠিক আগে আছে, একই সূত্র আছে। স্যার ওখানে, স্যার ওখানে এখানে তো ভুলে যাবো না? আরে আমি থাকতে গুলিয়ে যাবে মনে হয়? আচ্ছা স্যার। আমি আছি না, না স্যার। ভয় কিসের? ঠিক আছে, চলো। তো ওখানে সূত্রটা আমরা কি পড়েছিলাম দেখো, ওখানেও আমরা পড়েছিলাম যে সময়বাচক এবং পদবাচক শব্দের যে পদ এর পরিমাপবাচক শব্দ, যে পরিমাপ করে যায়, মাপা যায়, যেমন পদকে পরিমাপ করব কিলোমিটার দিয়ে, ক্রোশ দিয়ে, এই শব্দগুলো দিয়ে। এই শব্দগুলো কিন্তু মনে রাখবে। আমি পথের কথা ভুলে যাও, তার মানে আমি মনে করতে বলছি কিলোমিটার, ক্রোশ, মাইল, এগুলো। সময়কে ভুলে যাও, ঘন্টা, মাস, সেকেন্ড, এটা মনে রাখো। এটা দিয়ে তো মাপা হবে, তো এটা মনে রাখো। তা তোমার কাছে কয়েকটা শব্দ দিচ্ছি, একটা হলো মাস, একটা দিন, আর একটা হলো ক্রোশ, মানে পথকে মাপার, পরিমাপ করার। এবার এই যে পরিমাপ করার যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো যদি ব্যাপ্তি বোঝায়, ব্যাপ্তি কি জিনিস? ব্যাপ্তি মানে অনেকক্ষণ সময় ধরে চলা, অনেকটা টেনে নিয়ে করা। যেমন হলো ধরো 1 ক্রোশ, 1 ক্রোশ 1 কিলোমিটার ধরো। ক্রোশ তো এখন বুঝবে না, এখন ব্যবহার করা হয় না। কিলোমিটার ধরো, 1 কিলোমিটার ধরে একটা ধরো লেবু গাছ আছে। লেবু গাছ কতটুকু জায়গা নেয়? এতটুকু একটা জায়গা নেয় বাড়ির। তো কিছু এরিয়ার মধ্যে লেবু গাছ স্বাভাবিক। অস্বাভাবিক কি হতে পারে? 1 কিলোমিটার ধরে খালি লেবু গাছ আর লেবু গাছ, যে 1 কিলোমিটার ধরে লেবু গাছ, বাপরে বাপ। আচ্ছা, ধরো বৃষ্টি পড়ছে, আজকে একদিন বৃষ্টি হয়েছে, ঠিক আছে, 7 দিন ধরে বৃষ্টি, এটা আবার কেমন? এত বৃষ্টি হয় নাকি? এই যে এত, যখন মনে হয় এত, ওটাকে বলা হয় ব্যাপ্তি। যখন বেশি মনে হয়, যেটা হওয়ার কথা তার থেকে বেশি মনে হয়, ওটাকে বলা হয় ব্যাপ্তি। তো এমন যদি ব্যাপ্তি বোঝায়, তাহলে এই যে মাস শব্দ, দিন শব্দ, ক্রোশ শব্দ, এই শব্দগুলো কালার্ধ নরতন্ত সংযোগে দ্বিতীয়া বিভক্তি হয়।
যদি এরকম বোঝায়, সেটা আমরা আগে পড়েছিলাম। দ্বিতীয় বিভক্তি হয়, তার মানে কি এর সাথে অনুস্বর লাগিয়ে দেওয়া, মাসং দিনং ক্রসং করে দেওয়া। কিন্তু কন্ডিশন আছে, সেটা যদি বর্তমান কালে হয়, অর্থাৎ 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা কালার্ধ নরতন্ত সংযোগে দ্বিতীয়া হবে। কিন্তু অতীতকাল যদি হয়, যে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, এমন অতীতকাল যখনই হবে, তখন এটা তৃতীয়া বিভক্তি হয়ে যাবে, মাসেন। আমি লাইনটি বলছি, আমি বলছি যে 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, এই লাইনের মধ্যে মাস শব্দটা যে আছে সেটা মাসং হবে। 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, বর্তমান কালে এখনো হচ্ছে। আর যদি এরকম হয় যে 1 মাস ধরে বৃষ্টি হচ্ছিল, তাহলে মাসেন হবে। তাহলে মাসেন হবে। কিভাবে বুঝবো যে এটা মাস, এটা ওই মাসেন যে আছে সেটা অতীতকালে আছে? কিভাবে বুঝবো? যখন আমি তাই ক্রিয়ার দিকে তাকাবো, ক্রিয়ার আগে যদি অতীতকালে হয় তাহলে অ লাগানো থাকবে, যেমন অভবৎ, যেমন মাসং বৃষ্টিহি ভবতি, 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে। মাসং বৃষ্টিহি ভবতি, 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে। আর মাসেন বৃষ্টিহি অভবৎ, ভবতি আর অভবৎ, এই অভবৎ যখন থাকে তখন অপবর্গে তৃতীয়া হয়। জাস্ট খালি অল্প একটু বুঝে রাখবো, এটাকে আবার ডিটেইলসে আলোচনা করবো, টেনশন নিও না, আমি আছি। এরপর একটা সূত্র আছে। তো আমরা তৃতীয়া বিভক্তির একটা সূত্র পড়লাম, সেটার নাম কি? যে কর্তৃকরণহ্ তৃতীয়া, যে কর্তৃকারক এবং করণকারক তৃতীয়া বিভক্তি হবে। আরেকটা পড়লাম কি? যে সময় আর পথ যদি ব্যাপ্তি অর্থ বোঝায় এবং ওটা অতীতকালে যদি হয়, তাহলে অপবর্গে তৃতীয়া হবে, সেটা অপবর্গে তৃতীয়া হবে। এবার সাথে অব্যয় যোগে, খুব সোজা আছে এটা, বুঝছি? সাথে অব্যয় যদি থাকে, সাথে, এই সাথে অব্যয়টা বোঝানোর জন্য সংস্কৃতে যেটা লেখা হয় সেটা সহ। বুঝছি? সহ যদি কোনো বাক্যের মধ্যে দেখো, এই পদটা যদি লেখা আছে, তাহলে বুঝে যাবে ওটা তার আগেরটা তৃতীয় বিভক্তি করা আছে। খালি লিখে দিবে সহ অব্যয় যোগে তৃতীয় বিভক্তি। এটা ডিটেলসে আবার পড়বো। এর সূত্রের নাম আছে সহযুক্তে অপ্রধানের তৃতীয়া। এবার অপ্রধান কেন লাগানো হলো সেটা বুঝবো, কিন্তু খালি জেনে রাখো যে সহ অব্যয় থাকলে তৃতীয় বিভক্তি হয়। তৃতীয় বিভক্তি 3টা সূত্র পড়লাম, কর্তৃকরণ হয় তৃতীয়া, সময় পদ মানে অপবর্গে তৃতীয়া হয়, এবং সহ যুক্তে অপ্রধানে তৃতীয়া হয়। আরেকটা সূত্র আছে, অঙ্গের বিকৃতি বোঝালে সেটা কি হবে? জেনাঙ্গ বিকার হবে। অঙ্গের বিকৃতি কেমন বলেছিলাম না? খোড়া হবে, কানা হবে, যদি তৃতীয় করণকারক না পড়ো। কেমন করে? আরে যেটা দিয়ে কাজ করা হচ্ছে সেটাই যদি না চেনো, ওটা তো ব্যবহারই করতে পারবে না। তাহলে পা দিয়ে আসো, তুমি জানোই না যে আসার জন্য পা লাগে। মন দিয়ে পড়ো, পড়ার জন্য মন লাগে, এটা জানোই না, তা তো তুমি অন্ধ, কানা, বোকা এরকম হবে, বোবা হবে, তাই না? তো এই জন্য বলছে যে করণকারক করো, যেটা দিয়ে করতে হবে জানো সেটাকে। এবার বলছে অঙ্গের বিকৃতি বোঝালে। বিকৃতি কি জিনিস? আগে বিকৃতি বোঝার আগে আকৃতি বোঝো। আকৃতি মানে এই যে দেখো, এই যে হাত, সালা হাত দেখাচ্ছে, কি ব্যাপার? হাত কি আমরা কোনদিন দেখিনি? আচ্ছা, এটা হলো আকৃতিযুক্ত হাত। কেন? এটার মধ্যে 5টা আঙ্গুল আছে। কোনো কারণবশত যদি এখানে কোনো একটা আঙ্গুল না থাকতো, তাহলে ওটা স্বাভাবিক না, ওটা বিকৃতি। এই যে পা, আমাদের পা আছে, আশা করি সবার পা আকৃতিযুক্ত। মানে ভগবান বলে না, ভগবান আমাকে এটা দেয় নাই, ওটা দেয় নাই। যদি তোমার সুস্থতা দিয়ে থাকে ভগবান, যেমন স্বাভাবিক হাত হওয়া দরকার, পা হওয়া দরকার, চোখ হওয়া দরকার, যদি এগুলো দিয়ে থাকে, তাহলে ভগবানকে ধন্যবাদ জানাবে সবসময়, যে অনেকের তো এটাও নেই, আমাকে তো সুস্থ বানিয়েছো না ভগবান, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো যদি ওই স্বাভাবিকটা থাকে, ওটাকে বলা হয় আকৃতি, আর অস্বাভাবিক যদি হয় সেটাকে বিকৃতি। এখানে দেখো একটা লোক দাঁড়িয়ে আছে, সেই লোকটার একটা পা এখান থেকে নেই, তো এটাকে বলা হয় বিকৃতি। এই অঙ্গের বিকৃতি, অঙ্গ মানে হলো হাত, পা, চোখ, কান, নাক, এগুলোকে অঙ্গ বলা হয়। এগুলোর বিকৃতি বোঝালে, বিকৃতি বোঝালে ধরো পায়ের বিকৃতি হচ্ছে, ওই পাড়ার ওই লোক ছেলেটার নামকে বলবে, ধরো ছেলেটার নাম আছে হলো টুবাই। টুবাই কারোর নাম আত্মীয় স্বজন থাকলে আবার মাইন্ড করো, নাম মনে পড়ছে না, টুবাই বলবো। টুবাই আছে, এবার টুবাইয়ের দেখা গেল পা
একটা বিকৃতি আছে, পাড়ায় আরো 3-4টা টুবাই আছে। তো কেউ একজন আসলো, সেই পাড়ায় নতুন আসছে, পাড়ার ছেলে পেলে দাঁড়িয়ে আছে, তখন জিজ্ঞাসা করলো, ভাই টুবাই বাড়ি কোনটা? তখন সবাই ওকে জিজ্ঞাসা করবে, কোন টুবাই? আরে টুবাই চিনতে পারছো না, ওই যে ল্যাংড়া টুবাই, বলবে কিনা? ওর বাড়িতে যদি যেতে হয় তাহলে ল্যাংড়া টুবাই বলবে কিনা? বা খোড়া টিবাই, পাটা খোড়া আছে, ওই টুবাই বাড়ি যাবো, বলবে কিনা? জিৎ বলবে তো এরকম করে? হ্যাঁ স্যার। আচ্ছা, টুবাই নাম ছিল, কিন্তু খোড়া বা ল্যাংড়া কেন বলা হলো? এই কারণে বলা হলো যে তার একটা অঙ্গের বিকৃতি আছে। কোন অঙ্গ? পা। পায়ের বিকৃতির জন্য তাকে খোড়া বলা হচ্ছে। সূত্রে তাই বলা হয়েছে, যেন অঙ্গ বিকার, যে অঙ্গের বিকার মানে আকার নেই, বিকার আছে, তার জন্য যদি বিকৃতিবাচক শব্দ ব্যবহার করা হয়, যেমন খোড়া বললাম, খোড়া বিকৃতিবাচক শব্দ ব্যবহার করছি, খোড়া বলছি ওকে, তো ওটা কার দোষে বলছি? ওর পায়ের দোষে বলছে, তাহলে পাকে তৃতীয়া বিভক্তি লাগাতে হবে, পাকে তৃতীয়া বিভক্তি লাগাতে হবে। আরো ডিটেলস আলোচনা করব, এতটুকু বুঝে রাখবো। তাহলে কর্তৃকরণস তৃতীয়া, সময়, পদ, এগুলা যদি ব্যক্তি বোঝায় সেটার সূত্রের নাম অপবর্গ তৃতীয়া। সহ অব্যয় যদি যুক্ত হয় তৃতীয়া বিভক্তি হয়। অঙ্গের যদি বিকৃতি বোঝায় তাহলে জেনাঙ্গ বেকারে তৃতীয়া হয়। এবং চিহ্ন দ্বারা যদি কাউকে চেনা যায় সেটার সূত্রের নাম হলো ইত্তম্ভূত লক্ষণে। ইত্তম্ভূত লক্ষণ মানে কোনো লক্ষণ দ্বারা যদি কাউকে চেনা যায়। কেমন? যেমন ধরো 1000টা ছেলে মেয়ে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোনো একটা ছেলে খুব বদমাশি করছে এবং তুমি দেখলে সেটা তোমার বন্ধুকে বলছো, জানিস ওই লাল জামা ছেলেটা যা বদমাইশ না। তাহলে অনেকগুলো ছেলে আছে, কিন্তু তুমি যে ছেলেটার কথা বলছো তার লক্ষণ কি? তার লক্ষণ হলো লাল জামা। ওই লাল টুপি পরা ছেলেটাকে দেখেছিস? সত্যি খুব ভালো ছেলে ছিল। তাহলে 1000টা ছেলে আছে, তার মধ্যে একটা ছেলেকে আমি চিনি বা জানি, যার কথা বলছি আমি এখন, যে ভালো, তার লক্ষণ কি? তার লক্ষণ হলো লাল টুপিটা। তাহলে এই যে লাল জামা, এটা একটা চিহ্ন, লাল টুপি এটা একটা চিহ্ন। ওই চিহ্ন দেখে যদি কাউকে জানা যায় তখন সেটাকে বলে ইত্তম্ভূত লক্ষণে। লক্ষণে এই যে লক্ষণ, লক্ষণ দেখে যদি চেনা যায়, চিহ্ন মানে লক্ষণ। এবার বলছে কারণে তৃতীয়া বিভক্তি হয়। কারণ কি? দেখো বাচ্চারা প্রচুর কাঁদছে, জিজ্ঞাসা করে, বাবুরে কাঁদছিস কেন? ওই কাঁদছিস কেন? বলবে যে দুঃখে কাঁদছি। তা কাঁদার কারণ কি? দুঃখ। দুঃখ তৃতীয়া বিভক্তি হবে। কোন সূত্রে? সূত্রের নাম হলো হেতু। কেন হেতু বললো কেন একে? আরে হেতু মানেই তো কারণ। কিসের হেতু তোমরা এখানে বসে আছো? আমরা তো শুদ্ধ ভাষা ব্যবহার করি না, তাই হেতু শব্দের অর্থ জানি না। কিসের হেতু? কিসের কারণ? তার মানে কারণটা সূত্রের নাম হলো হেতু। যেখানে কারণ দেখবে করণ কারকে তৃতীয়া বিভক্তি হবে। কোন সূত্রে? হেতু সূত্রে। প্রকৃত দিব্য উপাসংখ্যা নাম, প্রকৃত দিব্য উপাসংখ্যা নাম, এরকম অনেকগুলো শব্দ রয়েছে। কি কি? প্রকৃতি, আকৃতি, তারপরে হলো সুখ, দুঃখ, নামন, তারপরে জাতি, গোত্র, এই যে শব্দগুলো, এগুলো সব প্রকৃতি প্রভৃতি শব্দ। ওই শব্দগুলো যোগে তৃতীয়া বিভক্তি হয়। তার মানে তৃতীয়া বিভক্তি পড়তে গিয়ে এখানে আমরা সহ অব্যয় পাবো, আর এখানে প্রকৃতি প্রভৃতি শব্দ পাবো, যেগুলো যোগে তৃতীয়া বিভক্তি হবে। তাছাড়া 1, 2, 3, 4, 5, 6টা সূত্র পাবো যাদের জন্য তৃতীয়া বিভক্তি হবে। প্রথমটা তো কর্তৃকর্ণস তৃতীয়া, এটা বাদই দিলাম, এটা আর দরকার নেই। তাহলে 1, 2, 3, 4, 4টা সূত্র আমাদেরকে পড়তে হবে, আর দুটো শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয় এটা জানতে হবে। কোন কোন শব্দ? একটা সহ, একটা প্রকৃতি প্রভৃতি শব্দ যোগে, আর 4টা সূত্র পড়তে হবে। 4টা সূত্র কি কি? একটা সূত্র হলো সময়কাল, একটা হলো কি খোড়া, কানা, এগুলো, আর একটা আছে কি চিহ্ন দেখে, লাল টুপি, সাদা জামা, তাই না, সাইকেল নেওয়া। ওই যে একটা মেয়ে দেখেছিলাম, বুঝছিস, ওই কি বলে, লেডি বার্ড সার্কেল, সাইকেল নিয়ে যাচ্ছিল, ওই মেয়েটার দেখছিলাম ওকে সেদিনকা। তো চিহ্নটা আমি চিহ্ন কি রেখেছি, অনেক মেয়ে দেখেছি। চিহ্ন কি? ওই যে লেডি বার্ড সাইকেল নিয়ে যাচ্ছিল, ওই মেয়েটার কথা বলছি। তাহলে ওই যে লেডি বার্ড সাইকেলটা যে আছে ওটা ইত্তম্ভূত লক্ষণে তৃতীয়া বিভক্তি হবে। কারণ, কোনো কারণ থাকলে তৃতীয়া বিভক্তি হবে। বোঝা গেল? চলো এবার ডিটেইলস আলোচনা করি একটু। প্রথমটা নিয়েছি অপবর্গ তৃতীয়া।
অপবর্গ। অপবর্গ কি আছে দেখো, অপবর্গ একটু আগেই বললাম যে কালবাচক শব্দ আর পথবাচক শব্দ। পথ, কালবাচক শব্দ কি? দিন, বর্ষ, মাস। পথবাচক শব্দ কি? একটাই শিখবে, এটাই পরীক্ষায় আসবে, তাছাড়া আর কিছু না। ক্রোশ শব্দ পড়বে, ক্রোশন হবে না, ক্রোশ। এবার বলছে এরা ব্যাপ্তি অর্থ বোঝালে, মানে যেরকম হলো ক্রোশেনা বৃক্ষাহ আসন, মানে এক ক্রোশ ধরে গাছ রয়েছে, এটা নিচে দাগ থাকবে। লিখতে হবে কি? অপবর্গের তৃতীয়া। আসন কেন আছে? আসন মানে অতীতকাল। আসন হলো অতীতকাল। আশিত, আস্তাম, আসন। আসন অতীতকাল, অনেকগুলি ছিল, বহু বচনে আসন বসে। আচ্ছা, ছাত্রঃ বর্ষেণ অপঠৎ। কেউ একজন বলো তো এটার মধ্যে কোনটার নিচে দাগ হবে, কোনটা অপবর্গের তৃতীয়া সূত্র লাগানো আছে? বর্ষিল। বর্ষেণ, কে বললো? আমি। শ্রেয়সী, হ্যাঁ। ভেরি গুড। বর্ষেণ কি রে, তার মানে কি? এর অর্থ কি বলতো, এই লাইনটার অর্থ? স্যার 1 বছর। এই লাইনটার অর্থ কি? স্যার ছাত্র ছাত্র 1 বছর ধরে পড়ছে, তাই না? 1 বছর ধরে পড়ছে কি, এটা হবে? 1 বছর ধরে পড়ছে, এটা হবে? আওয়াজ আসছে না তোমার, হেডফোন। স্যার পড়ে ফেলেছে। 1 বছর ধরে পড়ছিল, তাই না? 1 বছর ধরে অতীতকালে হবে, অতীতকালে হবে। অপঠৎ, অ লাগানো আছে, এরকম অ লাগানো থাকবে। আর যদি বর্তমান কালে থাকতো তাহলে এরকম পঠতি লাগানো থাকতো। যদি এরকম থাকতো তাহলে এটা বর্ষম হতো। তার মানে হলো ছাত্র 1 বছর ধরে পড়ছে। আর অপঠৎ লাগানো আছে, তখন ছাত্র 1 বছর ধরে পড়ছিল। যখনই পড়ছিল তখন অতীতকালে হবে, আর ওটা হবে অপবর্গের তৃতীয়া। আর যখন বর্তমান কালে হবে তখন হবে কালার্ধ নরতন্ত সংযোগে দ্বিতীয়া। জিত, বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। कोई प्रॉब्लम? না স্যার, আমার কোনো অসুবিধা নেই। নো প্রবলেম। আচ্ছা, আর কারো কোনো অসুবিধা আছে? এটা নিয়ে কোনো সমস্যা আছে? ঠিক আছে। ক্রোশ, বর্ষ, মাস, দিন, এটুকু মনে রাখবে। এই শব্দটা, এই 4টি যে শব্দ আছে, এগুলো যদি কোথাও থাকে, হয় দ্বিতীয়া হবে নালে তৃতীয়া হবে। যদি তৃতীয়া হয় তাহলে এনও লাগানো থাকবে, এ না, ক্রোশে না, বর্ষে না, তাহলে তৃতীয়া যাবে। যদি অনুস্বর লাগানো থাকে তাহলে দ্বিতীয়ার দিকে যাবে। যদি দ্বিতীয়া হয় তাহলে কালার্ধ নরতন্ত সংযোগে দ্বিতীয়া হবে। যদি তৃতীয়া হয় তাহলে অপবর্গ তৃতীয়া হবে। এটা হলো সূত্র। ঠিক আছে, চলো এর পরেরটা দেখি। আমি বলেছিলাম যে সহ অব্যয়যোগে তৃতীয়া বিভক্তি হয়। সূত্রের নাম কি? সহ যুক্তে অপ্রধানে তৃতীয়া। সহ অব্যয় যোগে অপ্রধান কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। অপ্রধান কর্তায়, সহ মানে হলো সাথে। আচ্ছা, সাথে দিয়ে একটা বাক্য রচনা করো তো কেউ, বাংলা একটা বাক্য রচনা করো। স্যার বলবো? বলো বলো। বাবার সাথে তার ছেলেটি যায়। আচ্ছা, ওটা বাদ দিয়ে এখানে বাবা আমি আঁকিয়ে রেখেছি আগে থেকে, ওটা বাদ দিয়ে বলো। স্যার বলবো? হুম, স্যার স্কুলে, সরি, ছেলে বন্ধুর সাথে স্কুল যায়। আচ্ছা আচ্ছা। হেমেন্দু, হেমেন্দু আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। তুমি বাংলায় একটা বাক্য রচনা করো সাথে দিয়ে। আমি স্কুলে সাথে ব্যাগ নিয়ে যাই। আমি স্কুলে সাথে ব্যাগ নিয়ে যাই। আচ্ছা, স্কুলে সাথে ব্যাগ নিয়ে যাই। আচ্ছা, এই সাথে বলতে না মানে
যেরকম দুজন কর্তা নাও, দুজন কর্তা দিয়ে বাক্য রচনা করো, মানে দুজন থাকবে এরকম করে সাথে দিয়ে করো। হেমেন্দু, আমি বন্ধুর সাথে স্কুলে যাই। আচ্ছা আমি বন্ধুর সাথে স্কুলে যাই। দেখো সাথে অব্যয়টা বা এই শব্দটা যখনই আমরা ব্যবহার করবো না, তখন দুজনের দরকার আছে। একটু আগে যখন তুমি বললে যে আমি সাথে ব্যাগ নিয়ে যাই, তার মানে এক আছো তুমি, যেখানে আমি বললে, আর ব্যাগ, তাই না? এই দুজন আছে। একটু আগে সে জিৎ বলছিল যে পিতার সাথে পুত্র যায়, মানে সাথে যখনই আমি ব্যবহার করছি তখন দুজন লাগছে। হয় পিতা পুত্র, রামের সাথে সীতা যায়, রামের সাথে সীতা, এরকম দুজন দরকার আছে যদি সাথে শব্দ লাগাতে যাও, তাই না? হ্যাঁ কি না? ঠিক তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, যদি তাই ঠিক হয় তাহলে এবার সাথে শব্দ লাগানোর পরে যেই দুজনকে পাচ্ছি, তার মানে দুটো কর্তা। এবার দুটো কর্তার মধ্যে একটি কর্তা প্রধান আছে, একটি অপ্রধান আছে। এবার প্রধান কর্তা আর অপ্রধান কর্তাকে, ধরো আমি বাবার সাথে, মানে আমি যখন ছোট ছিলাম তখন বাবার সাথে আমি বাজার যেতাম, বাবা বাজারে নিয়ে যেত। তো তখন আমি রাস্তাঘাটে যদি এদিকে ওদিকে দেখতাম, তখন আমার বাবা কিন্তু সাথে সাথে আমাকে শাসন করতো, এই এদিকে আয়, এই সর, তাই না? তো যখন আমি বাবার সাথে যাচ্ছি কোথাও, তখন প্রধান কর্তাকে বাবা। বাবা। অপ্রধান কর্তাকে তুমি। আমি, মানে পুত্র, তাই তো? অপ্রধান কর্তা পুত্র। আচ্ছা, আমার সাথে আমার বাবা আমার শিক্ষকের বাড়ি যাচ্ছে। আমার বাবা শিক্ষকের বাড়ি কোনোদিন দেখেনি, তো একদিন বললো, কি রে তুই কি পড়াশোনা করছিস, চল তো তোর টিচারের বাড়ি যাবো। তো তুমি তোমার বাবাকে টিচারের বাড়িতে নিয়ে যাচ্ছ, তো তোমার সাথে তোমার বাবা তোমার টিচারের বাড়ি যাচ্ছে। আচ্ছা বলো তো প্রধান কর্তাকে? স্যার এবার শিক্ষক। কে শিক্ষক বললো? স্যার এবার আপনি open করুন। আমি বলছি, ধরো না, আর আপনি জায়গাটা কে নূর বললো? হ্যাঁ স্যার, আমি বললাম কি এবার আপনি কর্তাটা হবেন, কেন তো আপনি আপনার বাবাকে নিয়ে যাচ্ছেন। ভেরি গুড। আমি এটাই বোঝাতে যাচ্ছি যে আমার বাবা কিন্তু তখন প্রধান না, কারণ বাবা আমার সাথে যাচ্ছে। এবার আমার বাবা যদি ডান দিকে চলে যায়, আমি বলবো, বাবা তুমি চেনো না, ডান দিকে না বাঁ দিকে আছে, চলো বাঁ দিকে চলো। তার বাবা বললো, এদিক দিয়ে যাবে নাকি? আচ্ছা চলো এদিক দিয়ে চলো। তাহলে প্রধান কর্তা আমি। তা প্রধান কর্তা কার সাথে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করা হয়। যেমন পিতা, এখানে লেখা আছে পিতা পুত্র সহ গচ্ছতি। আচ্ছা, পিতা পুত্র, এখানে হাত দেখতেই পাচ্ছ, তুমি এটাকে কি বলবে? পিতা পুত্রের সাথে যাচ্ছে না পুত্র পিতার সাথে যাচ্ছে? কি বলবে? স্যার পুত্র পিতার সাথে। পুত্র পিতার সাথে যাচ্ছে। কিন্তু প্রধানকে, এখানে প্রধানকে পিতা। পিতা, অপ্রধানকে এটা জায়গাটা অপ্রধানকে পুত্র। পুত্র। তাহলে অপ্রধান যে আছে তার সাথে তৃতীয় বিভক্তি লাগবে, না যে প্রধান আছে তার সাথে তৃতীয় বিভক্তি লাগবে? স্যার যে প্রধান আছে। প্রধানের সাথে তৃতীয় বিভক্তি লাগবে। এখানে তাই লেখা আছে। না স্যার। এখানে লেখা আছে অপ্রধান কর্তায় তৃতীয় বিভক্তি হবে। তার মানে পিতা এর সঙ্গে তৃতীয় বিভক্তি লাগালে হয়ে যাবে পিতা পুত্রেণা সহ গচ্ছতি। এটার নিচে দাগ দেওয়া থাকবে, তার মানে হলো পিতা পুত্রেণা সহ গচ্ছতি, মানে হলো পুত্র পিতার সাথে যাচ্ছে। এর মানে এটা না পিতা পুত্রের সাথে যাচ্ছে। আমার কথা বুঝে হলো? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার? আচ্ছা, এরকম যদি পুত্রেণ থাকে, আমি যতগুলো গল্প করলাম সেই গল্পগুলো হলো ডিটেলসে বোঝার জন্য।
কারোকে মাস্টার হওয়ার জন্য, একদম কারো মানে যখন পড়াবে না, তুমি যদি কোনোদিন পড়াও বা তুমি কোনোদিন বোঝাও বাচ্চাকে, তোমার থেকে চোখ সরাতে পারবে না, ওরকম ডিটেলসে পড়া। এতক্ষণ যা বললাম সেরকম। কিন্তু যদি একদম সহজভাবে বুঝতে হয়, সরলভাবে, ধরো আমি কিচ্ছু বুঝি না, আমি কারণ জানি না, তার জন্য কি হবে? তার জন্য বলবো যেখানে সহ দেখবে, এই পুরো লাইনটা আছে না, এখানে সহ আছে কিনা, পিতা মাত্রা সহ গচ্ছতি, এরকম আছে, মাত্রা নিচে দাগ দেওয়া আছে, তুমি কিচ্ছু বুঝো না কারকের, আরে সহ দেখতে পাচ্ছ কিনা, সহ দেখতে পাচ্ছ, লেখো এটা সহযুক্ত অপ্রধানিক ক্রিয়া, অপ্রধানের তৃতীয় বিভক্তি। উত্তরই তো লিখতে হবে না, কারক বিভক্তি করতে বলছে তোমাকে না, লেখো এখানে সহযুক্তে অপ্রধানের তৃতীয়া, এতটুকু লেখো, নাম্বার পেয়ে যাবে। তারপর দেখো রামেনের সহ সীতা গচ্ছতি, রামেনের নিচে দাগ আছে, কিচ্ছু জানো না, সহ দেওয়া আছে, লেখো সহ অব্যয় যোগে তৃতীয়া বিভক্তি, তাও হবে, বা সহ যুক্তে অপ্রধানের তৃতীয়া, তাও হবে। বালিকায়া সহ বালকাহ গচ্ছতি, বলো। ওই সূত্রটা লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, সহযুক্ত অপ্রধানের তৃতীয়া, এটা লিখতে হবে। এটা লিখে যদি কেউ আবার ডিটেলসে লেখে যে সহযুক্ত অপ্রধানের তৃতীয়া সূত্র অনুসারে অপ্রধান কর্তায় তৃতীয়া বিভক্তি, আরো ভালো, সাত দাঁড়িয়ে হাততালি দিবে, বাহ খুব সুন্দর বুঝেছো। মানে কারোর দম হবে না ওখানে কাটার, যদি এইভাবে লেখো। বোঝা গেল? বুঝাতে পারলাম? ঠিক আছে। এরপরে আছে অঙ্গের বিকার। অঙ্গের বিকৃতি মনে আছে না? ঠিক আছে। সূত্রের নাম জেনাঙ্গ বিকারাহা।